রাষ্ট্র রাজনীতি ও সরকারের উন্নয়নে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বলেছেন তারেক রহমান। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। ট্রাইব্যুনালে অভিযুক্তরা নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য। আইসিটি অধ্যাদেশ সংশোধন। নির্বাচনে ভোট জালিয়াতি বন্ধে কমিশন উদ্যোগ নিয়েছে, জানালেন সিইসি। ইসির জন্য নতুন চ্যালেঞ্জ মব ভায়োলেন্স, বলছেন বিশিষ্টজনরা। জুলাই শহীদদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের তাগিদ তথ্য উপদেষ্টার। মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই, বলেছেন সার্জিস আলম। ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনে জাপানকে হারিয়ে সভাপতি নির্বাচিত হল বাংলাদেশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে উচ্চ পর্যায়ের কমিশন এবং শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির নেয়া সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন চায় বলেও জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে এই শিক্ষক মহাসমাবেশে শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবির পক্ষে বক্তব্য দেন শিক্ষক নেতারা। বিএনপি নেতারা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। রাষ্ট্র রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির নেয়া সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। একটি জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেও জানান তারেক রহমান। খুব সম্ভবত সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্রের একটি শক্ত বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা নিশ্চিত করা। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি হবে সবার আগে বাংলাদেশ। ভারতের প্রশ্নে তিনি পানির ন্যায্য হিস্সা চান। কাঁটাতারে আর কোনো ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চান না। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান এসব কথা বলেন, জানাচ্ছেন আহমেদ সারোয়ার। প্রথম থেকে যে কথাটি বলেছে যে আমরা দীর্ঘদিন পর বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 পর্বের এই সাক্ষাৎকারে তারেক রহমান নানা বিষয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নির্বাচনের বাইরে দেশকে নিয়ে বিএনপির আগামীর পদক্ষেপ এবং জনগণের বিষয়ে চিন্তাভাবনা নিয়ে আলাপ হয়েছে। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। কিন্তু আপনি যা জানতে চাইছেন, এটি তো আমি একমাত্র সুযোগ যদি পাই, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে। হ্যাঁ, এটাও বাস্তবতা, প্র্যাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম, বেস্ট টু ডু দ্যাট। হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, মানুষ তো অতীত থেকেই শিখে। ইয়েস,
আমরা অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয়, এটি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। সরকার গঠন করলে কূটনীতির প্রশ্নে বিএনপির মূলনীতি কি হবে জানতে চাইলে বেশ প্রাণবন্ত উত্তর দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথা বলেন ভারতের সাথে সম্পর্ক নিয়েও। কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কি হবে? গুড কোয়েশ্চেন। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। আমি ভাই বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই আমরা এটা মেনে নিব না। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিরোধ এবং জুলাই সনদ নিয়েও বিএনপির অবস্থান পরিষ্কার করেন তারেক রহমান। বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে, কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে, আমরা অনেক ব্যাপারেই একমত হব, হয়তো সকল ব্যাপারে একমত হব না। অসৎ উদ্দেশ্য থাকতো আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা, বলতাম আরেকটা, যে ঠিক আছে ওকে অসুবিধা নেই, তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তো আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি। অবশ্যই 31 দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি। আমরা তো আমাদের 31 দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলে গিয়েছে, এর ভিতরে যেগুলো মিলে গিয়েছে সেগুলো তো আমরা করবো। এর বাইরে যেগুলো থাকবে 31 দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। কারণ আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলছেন অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায়, তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক আইনগতভাবে হোক যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন, ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? জিএস পারি, একদম দিতে পারি। বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। কথা বলেন রাজনীতির বাইরে প্রাণী অধিকার নিয়ে, তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও। আম্মা উনি হাঁস মুরগি পালতেন, কবুতরও ছিল আমাদের বাসায়, এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল। আহমেদ সরওয়ার, ময়নাটা আমরা বাংলাভিশন, ঢাকা। ও আবার অবশেষে শুরু হয়েছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া। এজন্য তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ হয়েছে তদন্ত কর্মকর্তা, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে আইসিটি আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বিচার চলাকালীন এই আইন সংশোধন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তাজুল ইসলাম। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ারের। ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী মামলায় অভিযোগ গঠনের পর অভিযুক্ত আসামিরা সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান, কমিশনার বা প্রশাসক পদে থাকতে বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একই সঙ্গে সরকারি চাকরি বা অন্য কোনো সরকারি পদেও নিয়োগযোগ্য থাকবেন না। এতে জানানো হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রকাশিত এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক পদে যোগ্যতার সীমা নির্ধারণের বিধান কার্যকর হলো। গেজেট প্রকাশের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে আইন সংশোধন হলেও বিচারে এর কোনো প্রভাব পড়বে না। এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে পরিবর্তনটা আবার কেন করা হলো। আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে, এবং এখন থেকে সেই আইনটা সেভাবে
প্রয়োগযোগ্য হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। তাজুল ইসলাম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আবেদন আগেরই ছিল, সেটাকে যেহেতু সকল আবেদন একই সাথে নিষ্পত্তি করা সম্ভব ছিল না, ক্রমান্বয়ে এগুলো করা হচ্ছে। তো এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেন্ট রেজিস্ট্রার নাম্বার ফেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে যদি অন্য কোনো দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তদন্তে উঠে আসে, তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তাজুল ইসলাম। বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে ভোট জালিয়াতি বন্ধে কমিশন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দেশের এই ক্রান্তিকালে জীবনের শেষ সুযোগ হিসেবে সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন করতে চান তিনি। সাবেক নির্বাচন কর্মকর্তারা বলছেন, আগামী নির্বাচনে কমিশনের জন্য নতুন চ্যালেঞ্জ মব ভায়োলেন্স। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপের অংশ হিসেবে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে নির্বাচন পর্যবেক্ষক কমিশনের সাবেক কর্মকর্তারা সংলাপে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন উদ্বোধনী বক্তব্য দেন। জাতীয় নির্বাচনকে উৎসব মুখর ও গ্রহণযোগ্য করতে কমিশনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। শুধু কিভাবে আমরা একটা সুন্দর ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেব সেটা নয়, কিভাবে জালিয়াতি করা যায় সেই অভিজ্ঞতা আপনাদের অনেকের আছে, আর আপনারা অনেক দীর্ঘদিন চাকরি করেছেন। সুতরাং ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার আমাদের, যাতে এই জিনিস আর না উঠতে পারে, সেই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। আমি সে আশা করি অন্যদের কাছ থেকে আমরা সেই ধরনের পরামর্শ চাই নাই। এবং দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মনে করেছি যে, বিশেষ করে আমি এবং আমার কলিগরা এটাকে সেইভাবে নিয়েছি, আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ। প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন ম্যানিপুলেট বন্ধে বিশেষজ্ঞদের পরামর্শ চান। অন্তর্যামী হলো একমাত্র আল্লাহ তাআলা। এখন অন্তরের মধ্যে আপনি কোন দলীয় মনোবৃত্তি আছে কিনা এটা তো আমি জানা সম্ভব না, তবে আপনি দলীয় দলদাসের মতো কাজ করতে পারবেন না সেটা আমরা নিশ্চিত করবো। সাবেক নির্বাচন কর্মকর্তারা সংলাপে প্রশ্নবিদ্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের বাইরে রাখা, ভোট ও আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে স্থানীয় পর্যায়ে পাহারা কমিটি গঠন, এক্সিকিউটিভ ও বিচারিক আদালতের পরিবর্তে কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ, নির্দিষ্ট সময়ের আগে ভোটের দিন নির্ধারণ সহ নানা পরামর্শ দেন। আর নির্বাচন পর্যবেক্ষক মনিরা খানের মতে, সরকার ও রাজনৈতিক দলগুলো না চাইলে কমিশনের পক্ষে ভালো নির্বাচন সম্ভব নয়। দেশের লোক আপনাদের উপর নির্ভর করে আছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। মব ভায়োলেন্সের বিষয়গুলো ছিল না, এই AI এর যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, ক্রিবু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে এই জিনিসগুলো ফেস করতে হয় না, কিন্তু এখন ইলেকশন কমিশনকে এগুলো ফেস করতে হবে স্যার। নির্বাচনে টাকার খেলা বন্ধে মাসখানেক আগেই প্রার্থীদের অ্যাকাউন্ট অডিটের পরামর্শ আসে সংলাপে। পরে নারী নেত্রীদের সাথে কমিশনে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় জেন্ডার ফ্রেন্ডলি নির্বাচন করার বিষয়ে আশ্বাস দেন তিনি। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র অন্বেষণ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টাকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের জন্য তার আমন্ত্রণের কথা উল্লেখ করেন। আমন্ত্রণ গ্রহণ করে দুদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে উচ্চ স্তরে নিয়ে যেতে কাজ করার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লবের সময় আহত 7 বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।
নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা সংস্কারের পথে বাধা দিচ্ছে, নির্বাচন বানচাল হলে তার দায় তাদেরকে নিতে হবে। গালমান শফির রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। কথা বলেন আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ পারওয়ার সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, পাহাড়ি সংকট সহ আঞ্চলিক স্থিতিশীলতায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জামাত। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। অন্যদিকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জুলাই চার্টার যেটা বলছি, জুলাই সনদ, যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি, সংস্কার করেছি, এটা আরো 3 মাস আগে হয়ে যেতে পারত। সকল দল একমত হয়েছে নীতিগতভাবে, তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে, এইভাবে সেভাবে এইভাবে সেভাবে। তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তো তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যাবে। এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামাতের এই নেতা। এবার জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাবিটি অত্যন্ত জোরদারভাবে ছিল, প্রথম আমরা করেছি। গভর্নমেন্টও নীতিগতভাবে একমত হয়েছে প্রবাসীদেরকে ভোটার করার জন্য। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বমোড়ল সহ 3টি বৃহৎ শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আবরার ফাহাদের ৭ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, দুটি আঞ্চলিক শক্তি, তারা পরাশক্তিও বটে এবং এক বিশ্বমোড়ল বাংলাদেশ আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। প্রত্যেকেরই স্বার্থ আলাদা, এতে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে একইভাবে। আবরার ফাহাদকে আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে হয়তো জেলে যেতে হতো, কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বললে জীবন দিতে হয়। এটাই আবরারের হত্যার শিক্ষা। জানান, গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হলে ত্যাগ স্বীকারে প্রস্তুত বিএনপি, তবে সেই পরিস্থিতি যেন আর না আসে সেজন্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। 3টি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমোড়ল। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের তাগিদ দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আবরার ফাহাদের 6ষ্ঠ শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণমূলক স্থাপনা তৈরি করা হলে দেশের এক শ্রেণীর মানুষের গাত্রদাহ শুরু হয়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে, এই সংকল্পে মূলত জীবন গড়তে চেয়েছিল বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।
তবে ঘাতকের নির্মম নির্যাতন কেড়ে নেয় তার সেই সংকল্প। 2019 সালের 7 অক্টোবর বুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হয় আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ নিহত আবরার পরিবারের সদস্যরা। বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামীর শক্তি উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচারণ ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা জরুরি। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের কারণে সমাজের ভিতরে যেই সংকটগুলো তৈরি হয়েছে এই সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিসিতে অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। আমাদের প্রতিষ্ঠান বানাইতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের যে ব্যক্তিগত সামর্থ্য আছে এই সামর্থ্যকে আরও বেশি বাড়াইতে হবে। আমাদের এখানে ভালো এডুকেশন, হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন লাগবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। বিগত 15 বছর ফ্যাসিবাদ আমলে যারা আহত নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করার আহ্বান জানান আবরার ফাহাদের বাবা। বিগত 15 বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথাও বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনো প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটা যেন অতি সত্বর তৈরি করা হয়। শহীদ আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধীদের পথ দেখিয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সকল রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা করে ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের স্মরণে সকল স্থাপনা তৈরি করা হবে। ফ্যাসিবাদ কায়েমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি। সেখানে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি, কিন্তু সে সময়ে অনেককে আমরা প্রতিবাদ করতে বা টু শব্দ করতেও দেখিনি। সেগুলোকে উন্নয়নের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে। অথচ যখন আমরা আবরার ফাহাদের আটস্তম্ভ করতে গেলাম, এই আটস্তম্ভ নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র 85 লক্ষ টাকা। কিন্তু এই কয়েক লক্ষ টাকা ব্যয় নিয়ে অনেকের অনেক ব্যর্থতা এবং সমালোচনা আমরা দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বিগত ফ্যাসিবাদের আমলে শকুনের নজর পড়ায় দেশের সার্বভৌমত্বের সংকট ছিল বলে জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে এমন আচরণ দেখা যাচ্ছে যেন দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে সেফ এক্সিট নিতে পারলেই হয়ে গেল। তিনি বলেন, যারা এই ধরনের চিন্তা করেন তাদের জন্য বলতে হয়, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে যান, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে এনসিপি নওগাঁ জেলা সমন্বয় সভার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সার্জিস বলেন, তারা দেশে থাকুন আর দেশের বাইরেই থাকুন, এই দায়সারা দায়িত্বের জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার দায়িত্ব নিতে পারে না। সার্জিস আরও বলেন, যারা 24-এর শহীদদের জীবনের উপর দাঁড়িয়ে ভয় নিয়ে এই দায়িত্ব নেওয়া উচিত নয়। বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ছোট ভাই কোকোকে হারিয়েছেন। দেশের প্রতিটি অঞ্চলে স্বৈরাচারী আওয়ামী লীগের নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপির প্রতি আহ্বান জানান সার্জিস। এত বড় ত্যাগ, এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে, সবাই না, গুটি কয়েক, তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। আপনি যদি বাংলাদেশের ভালো মানুষরা আবার একত্রিত হয়ে একটা রাজনৈতিক আরেকটা দল গঠন করতে চায়, করুক, সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে কোনো ভার্সন বাংলাদেশে আর এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এটা আমরা আমাদের জায়গা থেকে কখনো মেনে নিব না।
বাংলাদেশ ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে, যা সংস্থাটির সাথে দেশটির 53 বছরের একটি ঐতিহাসিক মাইলফলক। প্যারিসে ইউনেস্কোর নির্বাহী পরিষদের 222তম সেশনে 7 অক্টোবর অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জাপানের বিরুদ্ধে 30 থেকে 27 ভোটে জয়লাভ করে সভাপতি পদ নিশ্চিত করেন। প্রাথমিকভাবে 4টি দেশ বাংলাদেশ, জাপান, ভারত ও প্রজাতন্ত্রী কোরিয়া এই পদটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল। তবে সেপ্টেম্বরে ভারত ও প্রজাতন্ত্রী কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোর এই সর্বোচ্চ পদে বাংলাদেশ এই প্রথমবার নির্বাচিত হলো। ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ার রাষ্ট্রদূত খন্দকার এম তালহা সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি উজবেকিস্তানের সামারকান্দে এই মাসের শেষে অনুষ্ঠেয় সাধারণ সম্মেলনে রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মাইকুলেস্কোর স্থলাভিষিক্ত হবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশ নির্বাচিত হয় নির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একে একটি যুগান্তকারী অর্জন বলে অভিহিত করেন। চলতি অর্থ বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জিপিডির হার 4.8% হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। অর্থনৈতিক সংস্কার করলে এই গতি আরও বাড়বে এমন ধারণা সংস্থাটির। মূল্যস্ফীতি সন্তোষজনক পর্যায়ে কমিয়ে আনার পাশাপাশি এলডিসি উত্তরণে প্রস্তুতির তাগিদ দেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জব হেম। শুভ মাহফুজের রিপোর্ট। 1 বছরের বেশি সময় ধরে খেলাপি ঋণে নিমজ্জিত ব্যাংকিং খাত। ঝুঁকিপূর্ণ ব্যাংকিং খাতের মতোই কোনো সুসংবাদ নেই কর্মসংস্থানে। তবে রেমিটেন্স ও শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধির চাকায় ভর করে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট আপডেটেও উঠে এলো এমন পূর্বাভাস। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, সরকার অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দিলে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুটা বেড়ে দাঁড়াবে 4.8%। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। রপ্তানি ও রেমিটেন্সের ওপর ভিত্তি করে রিজার্ভ এখন স্বস্তির জায়গায় এসেছে। বাজার ভিত্তিক হওয়ায় বৈদেশিক মুদ্রার বিনিময় হারও এখন স্থিতিশীল, যার প্রভাবে অর্থনীতির গতি বাড়ছে। তবে কর আহরণ পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। বিনিয়োগ বাড়ানো বড় চ্যালেঞ্জ। বিনিয়োগ মন্দার কারণে কর্মসংস্থানও বাড়ছে না। প্রতিবেদনে বলা হয়, আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংকের সুশাসন ফেরানোর উদ্যোগ বেশ ইতিবাচক। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হওয়ায় সুফল মিলছে অর্থনীতিতে। তবে শুল্ক চড়া হওয়া বাণিজ্য থেকে সুবিধা নিতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। এর কারণ হলো চড়া শুল্ক। শুল্কের কারণে এখানে বাণিজ্য অনেক কম হয়। এর কারণে বাণিজ্য অর্থনীতির সুবিধা নিতে পারে না বাংলাদেশ। আগের অর্থবছরের তুলনা দারিদ্র্যের হার প্রায় 1% বেড়ে এখন 21.2% দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে ব্যয় হবে 219 কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে প্রায় $360 মার্কিন। এতে ব্যয় হবে 219 কোটি 9,99,300 টাকা। সভায় চাল ছাড়াও সার ও গম আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে রয়েছে দেশ। মূল্যস্ফীতি 14 থেকে 8-এ নেমেছে বলেও দাবি করেন তিনি। এক প্রশ্নের জবাবে সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সমস্যা হচ্ছে এমন কথা সঠিক নয় বলে জানান অর্থ উপদেষ্টা। চট্টগ্রামের মদুনাঘাটে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামিম এগ্রোর মালিক মোহাম্মদ আব্দুল হাকিম নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত গাড়িতে ফিরছিলেন চট্টগ্রাম শহরে। বিকেল 5:30টার দিকে হাটহাজারী মদুনাঘাটে পৌঁছলে মুখোশধারী সন্ত্রাসীরা 3টি মোটরসাইকেলে করে তার গাড়িটি আটকে দেয়। পরে গুলি বর্ষণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আব্দুল হাকিম বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস 2025-এর উদ্বোধন হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন, আধুনিক যুদ্ধ কৌশলের বিবর্তনের ফলে এয়ার স্পেস এবং সাইবার স্পেসকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বিমান বাহিনী আকাশ, স্থল ও সমুদ্র সীমা রক্ষা করছে, একইভাবে ডিজিটাল নেটওয়ার্কের অদৃশ্য সীমানাও রক্ষা করবেন বাহিনীটির প্রতিটি সদস্য। বলেন, সাইবার হুমকি যে কোনো সময় যে কোনো স্থান থেকেই তৈরি হতে পারে। সচেতনতা, সতর্কতা এবং শৃঙ্খলা সাইবার জগতে নিরাপদ থাকার মূল চাবিকাঠি বলেও তিনি উল্লেখ করেন। সাইবার হুমকি মোকাবেলায় সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন বিমান বাহিনী প্রধান। ডিজিটাল ডিভাইস ব্যবহারে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। সাভারের ফিরিঙ্গি কান্দা স্থানীয় বিএনপির আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওয়ামি, বিএনপি নেতা সারোয়ার হোসেন ও নুরুল মোমেন সহ অন্যরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবা মায়ের মতো দেশ ও জনগণকে বুকে আগলে রাখবেন। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের জুগলি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কক্সবাজারের সমুদ্র পাড়ে বর্ণিল আয়োজনে কল্প জাহাজ ভাষা উৎসব হয়েছে। রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের 100 বছরের ঐতিহ্যবাহী জাহাজ ভাষা অনুষ্ঠানটি অন্যতম ধর্মীয় উৎসব। দুপুরে কক্সবাজার সৈকতে কবিতা চত্বর এলাকায় উৎসবকে ঘিরে শহরের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় নানা ধর্ম বর্ণের হাজারো নারী পুরুষ ও শিশু কিশোররা। পরিণত হয় অসাম্প্রদায়িক মিলন মেলা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রথম বোর্ড সভাতেই বিভিন্ন উপকমিটির দায়িত্ব বন্টন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 23টি কমিটির 3টি নিজের হাতে রেখেছেন বোর্ড প্রধান। কোনো কমিটিতেই জায়গা হয়নি সহ সভাপতি ফারুক আহমেদের। এখনও ফ্র্যাঞ্চাইজি ঠিক না হলেও ডিসেম্বরে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি বোর্ডের। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের পরদিনই নতুন কমিটির প্রথম বোর্ড সভা, যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। 23টি কমিটির 3টি নিজের কাছে রেখেছেন বুলবুল। ওয়ার্কিং কমিটির পাশাপাশি গ্রাউন্ডস ও বিপিএল এর চেয়ারম্যানও বোর্ড সভাপতি। বোর্ডে এবার একঝাঁক নতুন মুখ, তাই বেশিরভাগ কমিটিতেই এসেছে পরিবর্তন। শুধু নাজমুল আবেদিন ফাহিম থাকছেন ক্রিকেট অপারেশনস কমিটিতেই। এতদিন মিডিয়ার দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু ফিরেছেন নিজের পুরনো আম্পায়ার্স কমিটিতে। মিডিয়া কমিটির দায়িত্ব পেয়েছেন আমজাদ হোসেন। দায়িত্ব বন্টনের মাঝে একটি নাম অনুপস্থিত, কোনো কমিটিতেই নেই সহসভাপতি ফারুক আহমেদ। ইফতেখার মিঠুর দাবি, কোনো কিছুতেই না থাকলেও সবখানেই আছেন ফারুক। তো হয়তো ফারুক ভাইকে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে, হয়তো যেহেতু প্রেসিডেন্ট উনি হয়তো কোনো কমিটিতে রাখতে চাইনি, এটা আমি আসলে অবগত না। সো ফারুক ভাই ইজ আ ফর্মার ক্যাপ্টেন, ফর্মার প্রেসিডেন্ট, অনেক কিছু ইনপুট দেওয়ার আছে। এদিকে শুধু অলংকার হয়ে থাকতে নয়, যেখানে সুযোগ হবে সেখানেই কাজ করতে চান খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক। অর্নামেন্টাল চেয়ার না, এটা হচ্ছে একটা কাজের জায়গা। অনেকে হয়তো আমাকে দেখেছি বিজয়ের পরে অনেকেই খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন হিসেবে যখন আসছি, হয়তো দেখা গেলো যে তখন হয়তো নর্মালভাবেই ছিলাম, কিন্তু যখন ডিরেক্টর হয়েছি তখন দেখে কেন যেন হচ্ছে আমি একটা আলাদা। আমি আসলে ওই জিনিস আমি পছন্দ করি না। আমরা আসলে শুনেছি যে এখানে আসলে কি ধরনের হয়, এবং আমি কোনোভাবেই এটা মনে করি না যে এটা একটা কঠিন জায়গা। আসলে যেহেতু ক্রিকেট রিলেটেড তো আমার জানা, বাট কমিটিতে বেশিরভাগই নতুন মুখ। অনভিজ্ঞ হলেও দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তারা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এশিয়া কাপ বাছাই ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয়ের আশা ব্যক্ত করেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের লেস্টার সিটির এই ফুটবলার বলেছেন, ফুটবল একটি দলগত খেলা এবং সেখানে টিম কম্বিনেশন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। হামজা চৌধুরী আরও বলেছেন, যদি মেসি বাংলাদেশের হয়ে খেলতেন তবুও দলের প্র্যাকটিস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই। হামজা এই নিয়ে তৃতীয়বার জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন। বলেছেন, বাংলাদেশের হয়ে খেলা খুব উপভোগ করছেন তিনি।
I can do both well. It's an important role, but I'm excited. I'm excited to do it. খুব এনজয় করি. It's my favorite time to come to Bangladesh. এবার আমার বউ আর বাচ্চা আমার সঙ্গে একবার আইসে second time লাগি, so experience whole family লাগি খুব ভালো। আর আমি আইয়া যে সব যে আমার মায়া করেন, nowhere else in the world do I find it. So of course I love coming here. Football is a team game at the end of the day. I think if Messi, even if Messi played for Bangladesh, we'd still have the troubles of trying to find the tactics right and building the team spirit. So football is never about one person, especially not me. So the biggest thing for us, especially as a nation, as we are, as people, is to stick together, and inshallah we can be successful as a nation. আমরা সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাষ্ট্র, রাজনীতি ও সরকারের উন্নয়নে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, বলেছেন তারেক রহমান। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু, ট্রাইব্যুনালে অভিযুক্তরা নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য, আইসিটি অধ্যাদেশ সংশোধন। নির্বাচনে ভোট জালিয়াতি বন্ধে কমিশন উদ্যোগ নিয়েছে, জানালেন সিইসি। ইসির জন্য নতুন চ্যালেঞ্জ মব ভায়োলেন্স, বলছেন বিশিষ্টজনরা। জুলাই শহীদদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের তাগিদ তথ্য উপদেষ্টার। মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই, বলেছেন সার্জিস আলম। ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনে জাপানকে হারিয়ে সভাপতি নির্বাচিত হল বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।